জামাতও এদেরকে হয়তো মেরে ফেলছে, এবং হাদির মৃত্যুতে সবকিছু বিবেচনা করলে এটা যে ইউনুসের কাণ্ড এতে আর কোনো সন্দেহ থাকে না। অর্থাৎ ইউনুস হাদিকে মেরে ফেললো আর এই হাসনাতদেরকে উত্তেজিত করছে এগুলা বলার জন্য, যাতে আগামী ফেব্রুয়ারির মধ্যে এমন কিছু ঘটনা ঘটে, সেটা ভারতের তরফ থেকে ঘটলে ওরা আরো খুশি হয়, যাতে নির্বাচনটা সে পিছিয়ে দিতে পারে। কারণ নির্বাচন আসলে ওরা যেটা ভয় পাচ্ছে, বিশেষ করে জামাত, যে জামাত যে এখন প্রথম পজিশনে আছে বাংলাদেশের এই ডাকাততন্ত্রে, সেইটা সে দ্বিতীয় পজিশনে যাবে, এইটা ভাই কে ছেড়ে দিবে? যদি বিষয়টা যদি জামাতের গ্যারান্টি থাকে যে সে প্রথম পজিশনে থাকবে, তাহলে সে নির্বাচনকে ভালোবাসবে। আর যদি সে এইখান থেকে যদি তারেক রহমানকে প্রথম পজিশনটা ছেড়ে দিতে হয়, সেটা তো তার সহ্য করার কথা না। কারণ হলো যে 24-এ যে জঙ্গি উত্থানটা হয়েছে, সত্য কথা হলো এটা তো জামাতের নেতৃত্বে হয়েছে। তাহলে এই জঙ্গি উত্থানে যদি সে একটা সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারে, তাহলে তার লাভটা কি হবে যদি সে ক্ষমতাটা দখল না করতে পারে সরাসরি? ফলে জামাত এতভাবে ক্ষমতাটা আপনার ক্ষমতা ভোগ করার পরেও সে কিন্তু শান্তি পাচ্ছে না। অর্থাৎ তার এখন মরিয়া হয়ে একেবারে একেবারে যা তা বলতেছে জামাত। বেহেশতের সার্টিফিকেট একেবারে সবই দিয়ে দিচ্ছে, মানে সব দিয়ে দিবে। জি, জান্নাত, জাহান্নাম, জাহান্নামের নাকি শাস্তিও কমাই দিবে সেটা বলছে। জাহান্নামে যারা যাবে তাদের শাস্তি কমানো হবে, সেই উদ্যোগ নিচ্ছে। এই পর্যায়ের উন্মাদনা ওরা কেন করতে পারছে কারণ রাষ্ট্রের মানুষগুলোকে ওরা বছরের পর বছর আপনার তৈরি করেছে ওয়াজ মাহফিল দিয়ে, যে একটা মানুষ বেহেশতে যাওয়ার জন্য উন্মুখ হবে। ওই গ্রাউন্ডটা পুরোপুরি তৈরি হওয়ার পরে এরা 24-এর জঙ্গি উত্থানটা করলো। ফলে এখন শুধু ওরা একটা প্রশ্ন বললে কিন্তু মানুষ থমকে যাচ্ছে, যে মানুষ 20 বছর ধরে শুধু মানে ওয়াজ মাহফিল শুনে বড় হয়েছে, সে তো ওই বেহেশতেই যেতে চায়। আর এই জঙ্গি জামাত গুলা এখন আপনার ওই বেহেশতে যাবেন কি যাবেন না এই প্রশ্ন তুলে নিয়ে আসছে। এটা দেখেন কি সুন্দরভাবে ওরা ওদের একেবারে নদীটাকে মোহনার মধ্যে নিয়ে এসছে, এখন এটা সাগরে মিশবে। আমি কি আপনাকে একটা ভিডিও দেখাবো, অডিও শোনা যাবে কিনা আমি জানি না। আমাদের ওই যে ব্যারিস্টার ব্যক্তি শাহরিয়ার সাহেব, হ্যাঁ, তিনিও এখন জান্নাতের টিকিট বিক্রি করছেন আল্লাহর নাম নিয়ে, যে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছে। সো আশরাফুল মাখলুকাত হিসেবে আপনারা জামাতকে যদি বেছে না নেন, তাহলে জান্নাতে যেতে পারবেন না। আমি সাউন্ডটা যাই কিনা আপনি একটু জাস্ট ইয়েস বললে। না, আপনার ভিডিওটা ভালোভাবে চলছে না, বাট সাউন্ড বোধহয় সমস্যা নেই, সাউন্ড হচ্ছে না। সাউন্ড হচ্ছে না সাউন্ড যাচ্ছে না, ভিডিও আচ্ছা, থেকে আমি আবার আসছে না। শুরু থেকে এই ভিডিওটা আমি দেখেছি, দর্শকদের যদি দেখাতে অডিওটা কিন্তু তো না, তাহলে একটা আলোচনা আমরা শুনতে পাচ্ছি না, মনে হয় দর্শক শুনতে পাবে না, আমি যেহেতু শুনতে পাইনি। আচ্ছা, এখন আমি কথাটা বলি, এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই যদি জামাতকে আপনারা জামাতের সমর্থন না করেন। জামাতকে সমর্থন করলে জান্নাতে যাবেন এবং 72 কাতারের মধ্যে প্রথম কাতারে আপনারা দাঁড়াতে পারবেন। আল্লাহ পাক বলছে যে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি, তাদের বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, সেই মেধা দিয়ে বিবেচনা করে আপনারা জামাত করবেন, তাহলে জান্নাতে যাওয়াটা সহজ হয়ে যাবে। এই গর্ধব ব্যারিস্টার এখন সেই কথাটা বলছে। আপনার মন্তব্য একটু জানতে চাই। জি। আমি এটা একটু আগে দেখলাম, মানে আজকে এটা আমার সামনে এসেছিল, আপনার এখন যদিও শুনতে পারিনি, বাট জিনিসটা হলো কি ইসমাইল ভাই বুঝেন, আসলে একটা জিনিস হলো যে এরা তো গ্রাউন্ডটাকে 20-25 বছর ওয়াজ মাহফিল দিয়ে তৈরি করেছে, তারপরও আমার মনে হয় এই পর্যায়ে উন্মাদনা পাগলামি চলে গেছে এই জঙ্গিরও, যে জঙ্গিটাকে আপনি দেখালেন ব্যারিস্টার নামে, এইবার বোধহয় রশিটা হয়তো ছিঁড়েই যাবে। মানে হয় কি, রশি এত বেশি টান টান করেছে ছিঁড়ে যাবে, মানে ভবিষ্যতে এদের না অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আপনি এইটা মোটামুটি নিশ্চিত হতে পারেন, বাংলাদেশের মানুষ বেহেশতের জন্য উন্মাদ ঠিকই আছে, কিন্তু ওদেরকে যদি ভিন্ন পথটা যদি দেখানো যায়, বাংলাদেশে এদের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ এই পরিমাণ উন্মাদনা মানুষ, মানে আমার মনে হয় আর কি বিশ্বাস, যে উন্মাদনাটা মানে যে পর্যায়ে গেছে এই পর্যায়ে উন্মাদনা টেকে না। আচ্ছা, যে পর্যায়ে গেছে আপনি ঠিক বলেছেন, লিমিটলেস হয়ে গেছে। এখন সর্বশেষ এটা হতে পারে হয়তো মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে তারা এখানে বাংলাদেশে নিয়ে আসবে,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো নিয়ে আসতে পারে। বেহেশতের উপরে তো আর কোনো কথা নাই। এরপরে তো আমাদের সৃষ্টিকর্তা। উনাকে হয়তো হাজির করবে যে আমরা উনাকে নিয়ে আসবো। মহান আল্লাহকে আমরা নিয়ে আসবো। এই কথাগুলো তারা বলতে পারে। এই যে বিভ্রান্ত করছে মানুষকে। নবীজিকে আমাদের মহান নবীজিকে ওই বঙ্গবন্ধুর পর্যায়ে নামায় আসছে। বঙ্গবন্ধুকে নবীজির পর্যায়ে নিয়ে গেছে। ঠিক আছে? এই কথাটা আমি বলি। আওয়ামী লীগের কেউ তো বলে নাই বঙ্গবন্ধু আমাদের নবী। এটা ফ্রান্স থেকে বলা হয়েছে, আমেরিকা থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে জামাত বলছে যে বঙ্গবন্ধুরে তারা শেখ মুজিবরে তারা নবীজির মতো মানে। নবীজি কি বঙ্গবন্ধুর মতো চরিত্রের? যে ঐতিহ্য, যে কথা আমরা শুনি, যে বিশ্লেষণ আমরা শুনি, এত নিচে নামিয়ে ফেলছে এই জামাত ইসলাম। এই শাহরিয়ারও বলছে যে শেখ মুজিবকে তারা নবীজির মতো মানে। নবীজির মতো মনে করে। তো নবীজির চরিত্র কি শেখ মুজিবের মতো? জি, ঠিক আছে। তো এই নোংরামি আমরা একটু সকালবেলা বসে গেছি প্রিয় দর্শক। আপনারা আজকে ওই যে হারুন সাহেবকে আজকে একটু ফ্রি পেয়েছি। উনার সময় পাওয়া যায় না। উনাকে আমরা কানেক্ট করতে পারি না। সেইজন্য দুঃখিত। সেইজন্য আজকে এই সকালবেলায় আপনারা যে কয়জন যুক্ত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। বিশিষ্ট কূটনীতিক, লেখক, সাহিত্যিক, রাজনৈতিক বিশ্লেষক, অসাম্প্রদায়িক বাঙালির মহান মুক্তিযুদ্ধের পক্ষে আপসহীন সময়ের সাহসী কণ্ঠ জনাব হারুন আল রশিদ, আপনাকে ধন্যবাদ। ওরে বাপরে! আপনার তো চরম ভক্ত। এই সময় আপনাদের পেয়ে মনটা ভালো হয়ে গেল। জি, শুভ সকাল সবাইকে। কলকাতায় এখনো সকালবেলা, এখন সকালবেলা। ভারত কিন্তু সবই লক্ষ্য রাখছে। হাসনাত আব্দুল্লাহদের মাথায় রাখা উচিত এটা। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। কলকাতা থেকে দেখছেন মনে হয়। ইসমাইল ভাই, ইসমাইল, ওই যে ইসমাইল, আজ এত সকাল সকাল আপনি লাইভে? জি, আজকে ওই যে কথাটা বললাম, হারুন সাহেবকে আজকে পেয়েছি। ওনাকে টাইম মতো ওনার কাজ থাকে, ব্যস্ততা থাকে। সেই জন্য আজকে একটু মানে বাংলাদেশের সকালবেলায় বসে গেছি। যেহেতু ওনার সময়টা পেয়েছি, এবার হবে চূড়ান্ত মুক্তিযুদ্ধ। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু কমেন্টস গুলো নি। এই রাজাকাররা ক্ষমা চায়, আবার আবার বলে শেখ মুজিব বিশ্বাসঘাতক, মুক্তিযুদ্ধে ৩০ লাখ না ৩ লাখ মারা গেছে, মুক্তিযুদ্ধে ৯০% কল্পকাহিনী। জি, এর উদ্যোক্তা হইল আমাদের। আর আবার ওই যে ইব্রাহিম হুজুর আবার বলছে যে ২ লাখ ২.৫ লাখ ধর্ষিত হয়েছে নাকি বলে, ৭ জন ধর্ষিত হয়েছে এবং সেটা করছে ভারত। ইব্রাহিম হুজুর মসজিদের ভিতর দাঁড়ায় বলছে, মসজিদের ভিতর দাঁড়ায় বলে, মসজিদের ভিতর দাঁড়ায় মিথ্যা কথা বলে। বাংলাদেশের মানে ভারতের বিজয়, এই যুদ্ধে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যদি পরাজিত হয়, ভারত টুকরো টুকরো হয়ে যেত, অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেত। বাংলাদেশের মানুষ স্বাধীনতার বিপক্ষে যে পরাশক্তি দেশ ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা এখন তো সেভেন সিস্টার বা পুরো ভারতই হয়তো আমরা দখল করবো, সেটা হচ্ছে আব্দুল হক সাহেবের বক্তব্য শুনলে এটাই বোঝা যায়। আবার হচ্ছে দেল এইচ হক আছে একজন সেনাবাহিনী, খান সেনাবাহিনী থেকে তারা দেখলাম যে ভারত দখল প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে। আব্দুল হক রাওয়া ক্লাবের যিনি কর্নেল, হুম। অবসরপ্রাপ্ত, আপনি শুনেছেন কর্নেল হয়তো। হক। সেভেন সিস্টার আমাদের আয়ত্তে চলে আসতেছে খুব তাড়াতাড়ি। কলকাতার সকল বড় পত্রিকাতে ভারত ও বাংলাদেশ সম্পর্কের বিষয়ে প্রথম পাতায় খবর করেছে। ভারত এই বিষয়ে ভীষণ সিরিয়াস মুডে আছে, এটা পরিষ্কার। জি, ধন্যবাদ আপনাকে। ভারতের নাম নিলেই জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। এই জন্য পিনাকি, ইলিয়াস, হাসান আব্দুল সকলেই ভারতের নাম ব্যবহার করে আমাদেরকে বোকা বানাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলি। আমিও কোনো ভিডিও যদি করি এবং ভিডিওর ক্যাপশনের শুরুতে যদি ভারত লিখি শব্দটা, ওইটার ভিউ বেশি হয়। মানে ওইটা বেশি লোক দেখে। কি আর ভারতের পক্ষে বিপক্ষে ভারত শব্দটা উচ্চারণ করলে ভিউ বেড়ে যায়। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটা কমেন্টস আনিসুর রহমান, তিনি বলছেন হারুন স্যারকে স্যালুট। ইসমাইল ভাই, গত ১ বছর গবাদি পশুর বাম্পার ফলন হয়েছে। আগামী কোরবানি ঈদে এই গরুর কোনো অভাব হবে না। জি, ধন্যবাদ আপনাকে। এইবার একজন ভারতীয় হিসাবে বলছি, এক্সপ্লোর, আপনাদের দেশের মানুষেরা যে সেভেন সিস্টার্স নিয়ে এত কথা বলছে, তারা কি জানে ওখানকার মানুষ কি চায়? পুরো নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া ক্ষেপে আছে বাংলাদেশীদের উপর। ওরে বাবারে! আরেকজন বলছে শোনা যাচ্ছে না, ওই ভিডিওটা শোনা যাচ্ছিল না, অডিওটা। এই ভিডিওটা আমরা সবাই দেখেছি। বাংলাদেশের মানুষ দেখেছে। এরা জান্নাত বিক্রি করে, ইসলাম বিক্রি করে। এখন কত বড় গর্দভ হতে পারে আপনারা সেটা একটু চিন্তা করবেন। ব্যারিস্টার না কি পড়ে আসছে, সে নাকি ব্যারিস্টার শাহরিয়ার, হ্যাঁ? কত বড় গর্দভ! ওই যে আমাদের সিফাতুল্লাহ তার মতো, হ্যাঁ, সেহুদার মতো অশিক্ষিত, মূর্খ, বর্বর, ছোট লোক। কি যেন ৩ বেলা ভাত খাস, শেখ হাসিনার সময় খেতি, এখন ১ বেলা। আচ্ছা, বাংলাদেশের মানুষ ভালো নেই। জি, বাংলাদেশ এক্স মিলিটারি, এক্স ডিপ্লোম্যাটদের মান শুধু অনুমান আর গুজব। জি, আমাদের কর্নেলরা খেপে গেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তানভীর হায়দার বলছেন যে বাংলাদেশে বর্তমানে জান্নাতের জমজমাট ব্যবসা চলছে, বাম্পার ফলন হচ্ছে জান্নাতের। এইটা কিন্তু পৃথিবীতে বিরল। জান্নাতের ব্যবসাটা এটা কিন্তু পৃথিবীতে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে যে এটাও যে পাওয়া যায়, এটা কিন্তু ইতিহাস হয়ে যাবে। 100 বছর পরে মানুষ চিন্তা করবে যে বাংলাদেশে জান্নাত বিক্রি হইতো। আসসালামু আলাইকুম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সাহসী কণ্ঠ মুক্তিযোদ্ধার সব পক্ষের শক্তি জনাব হারুন রশিদকে হাজারো সালাম জানাচ্ছি। আপনারও ভক্ত তৈরি হয়েছে প্রচুর। মানে আজকে এত সকালবেলায় বসছি, আপনার প্রচুর ভক্ত তৈরি হয়েছে, এটা আমরা কমেন্টস গুলো দেখি যখন তখন বুঝি। পণ্ডিত ব্যক্তিত্ব জনাব হারুন স্যার এবং সঞ্চালককে ধন্যবাদ। ওর সাথে আমারও দিছে, ধন্যবাদ জানাইছি। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাড়ি চিরি হয়েছে। আচ্ছা, আর হচ্ছে আমাদের বর্তমানে জান্নাতের জমজমাট ব্যবসা চলছে। আমি কমেন্টস গুলো একটু নিচ্ছি। আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক আছি, আমাদের সৌভাগ্য যে হারুন রশিদের মতো একজন কূটনীতিবিদ, শিক্ষাবিদ এই প্রজন্মে পেয়েছি। জি জি, আমাদের এটা যে আমাদের জন্য ভালো। জিন্নার নাতি আব্দুল হকের পাড়ে আমার পাশে নিয়ন হক 1 নম্বর বজ্জাত। হ্যাঁ, সেই যে থাকা সহজ সরল, সেই যে থাকে সহজ সরল, কিন্তু 1 নম্বর যে বোঝা যায়, 1 নম্বর যে যেটা বলছেন শব্দটা, উনি যে এই ক্ষেত্রে 1 নম্বর এটা বুঝে গেছে। উনি ভিউ চায়, উনিও ভিউ চায়, উনি ভারত ভারত বললে ওনার ভিডিও বাড়ে। ওনার এখন ইউটিউব চ্যানেল খুলছে, ওনার পেজ খুলছে, উনি ইলেকশন করবে, বুঝছেন? উনার মানে ধন্যবাদ সেনাবাহিনীর মানে ব্যর্থ কর্মকর্তা। এটা সেনাবাহিনীতে চাকরি করছে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীতে কিভাবে চাকরি করেছে বোঝা যায় না। জয় বাংলা বন্ধু, জয় শেখ হাসিনা বারবার দরকার। জি, যে আপনি বক্তব্যগুলো কমেন্টস গুলো শুনেছেন, একটু আপনার রিয়েলাইজেশন একটু বলবেন প্লিজ। না, আমি তো খুব অভিভূত যে এত সুন্দর সুন্দর কথা আমার সম্পর্কে বলেন অনেকে, তো তাতে হয় কি আমি আরো রেসপন্সিবিলিটিটা বেশি ফিল করি আর কি, যে আচ্ছা, তো গুড গুড গুড। আসলে দেশের জন্য তো কিছু করতে হবে। এই এমন একটা অবুঝের দেশ, এইখানে মানে কাণ্ড জ্ঞান সম্পন্ন মানুষের কোনো আপনার মানুষ পাওয়া যায় না, বুঝদার মানুষ পাওয়া যায় না। এমন একটা দেশ যেখানে এত কোটি কোটি মানুষ দরিদ্র, সেই দেশটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা পর্যায়ে নিয়ে এসেছিলেন। আজকে সেই দেশটা কোথায় আবার ইউনুস নামিয়ে নিল। তো এটা তো মানুষ তো আসলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, যে কেউ কিন্তু ভাবে নাই যে জঙ্গিরা এটা করবে, কিন্তু জঙ্গিদের যদি আমরা আবার বুঝি তাহলে কিন্তু জঙ্গিরা যে এটা করবে এটা কিন্তু আপনার ভবিতব্য ছিল। প্রথম কথা হলো জঙ্গিবাদ কিন্তু কোথাও থামতে পারে না। বাংলাদেশ যদি আজকে যারাই দখল করুক, যারাই ক্ষমতা ধরে রাখুক, যারাই এটা করুক, এই জঙ্গিদের যে উৎপাত, এইটা শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতায় আসার আগে কখনো বন্ধ হবে না। ফলে ভারত যত নির্লিপ্ত থাকুক, এক পর্যায়ে ভারতও কিন্তু আপনারা নির্লিপ্ত থাকতে পারবে না। সেটা শুধু ভারত না, এই এই যে একটা জঙ্গি বিরোধী অ্যালায়েন্স হবে, সেখানে কিন্তু বিশ্বের অন্যান্য শক্তিগুলোও যোগ দিবে। সেই চীন যোগ দিবে, আপনার যুক্তরাষ্ট্র যোগ দিবে। আপনি দেখেন, জঙ্গিদের ধারণা শুধু ভারত আর চীন শুধু যুদ্ধ করবে, এই ফিলোসফিতে কিন্তু ওরা চিন্তাটা করে। কিন্তু এই জঙ্গিরা কিন্তু চীনেরও দুশ্মন, এবং এরা কৌশলে চীনকে কিন্তু খেপায় না। যদিও চীনের চীনে কিন্তু মুসলমানদেরকে যেভাবে ট্রিট করে বলে আমরা শুনি, সেটা কি জঙ্গিরা খুব একটা আলোচনা করে না। কোনো আলোচনা নেই, না না, কিন্তু উচ্চারণও করে না। উচ্চারণ করে না, কিন্তু ভারতে মুসলমানরা এত সুখে শান্তিতে থাকার পরেও ওই কাকে কোথায় রাস্তায় কি করেছে ওইটা নিয়ে কিন্তু তারা ইয়ে করে। মূল জিনিসটা হলো যে বাংলাদেশের মানুষের মগজ ধোলাইকৃত হয়ে গেছে আপনার, বিশেষ করে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, যেটা আমি বলে এসি। ওইখান থেকে হয়তো এবার চূড়ান্ত ভাবে বাংলাদেশের মানুষ উঠে আসবে, আর না হলে তারা এই 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 দুরবস্থাকে বরণ করে নিবে। কিন্তু সেটা মনে হয় না, কোনো যুক্তিতে মনে হয় না আর কি, যে এই দুরবস্থা চিরকাল চলতে থাকবে। বাংলাদেশের মানুষও সচেতন হয়ে উঠবে। আমি একটা সহজ কথা বলতে চাই যে যেই দেশে জান্নাতের টিকিট বিক্রি হয় এবং সাধারণ মানুষকে এরা এই পথভ্রষ্ট করছে, তার মতো অথর্ব রাজনৈতিক দল পৃথিবীর আর কোথায় হতে পারে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আচ্ছা, একজনে বলছে আপনার সম্পর্কে আপনি ভারতীয় এজেন্ট। আমি ধরেন এজেন্ট হিসেবে আছেই, আপনিও এজেন্ট হচ্ছেন। ফ্যাসিস্ট হাসিনার সাথে হারুনও পলাতক, লীগ কোটায় নিয়োগপ্রাপ্ত একজন দেশে না ফিরে কানাডায় পালিয়েছেন। জি, এটার একটু জবাব দেন। আপনি এজেন্ট হয়েছেন কবে, এটা কি আপনি জানেন কিনা? আপনি যে ভারতীয় এজেন্ট এটা জানেন কিনা সেটা একটু আজকে উনি জানাবেন তো। এটার জবাব দিতে আপনি হবে। এজেন্ট,
আপনি এজেন্টটা আপনি জানতেন কিনা, উনি জানে, কিন্তু উনি জানে। আচ্ছা যাক, জবাব দরকার নেই, জি, জবাব দরকার নেই। জনাব হারুন স্যারের মাঝে প্রয়াত হুমায়ুন রশিদ চৌধুরী এবং আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে পাই। জি, ধন্যবাদ আপনাকে। ইউনূস তো আল্লাহ ছাড়া, আল্লাহ চাইতে উপরের নির্দেশে, হ্যাঁ এটা উনি বলছেন। উনি কখন কি বলেন, আচ্ছা উনি শহীদ স্মৃতি সৌধে গেছে, একটা মিনিট 30 সেকেন্ড একটু দাঁড়াতে পারে না শহীদদের সম্মানে। এখন কেউ কেউ বলছেন আপনি শহীদদেরকে, মুক্তিযুদ্ধকে ঘৃণা করেন, ঠিক আছে, যেহেতু গদিতে বসে গেছেন একটা মিনিট অন্তত দাঁড়াই। ও পিছন থেকে আরেকজন এসে ঠেলে ওনারে থামাইছে যে আপনি চলে যান না, গাড়ি গাড়ি দূরে আছে, গাড়ি আসে নাই। এই বিষয়ে আপনি একটু কিছু বলুন। তা এটা আসলে এগুলো বলার কি আছে, সে তো কানেক্টেড না মুক্তিযুদ্ধের সাথে। বাংলাদেশের যে আপনার স্বাধীনতা মুক্তিযুদ্ধ, আমাদের যে এই যে সংগ্রামী ইতিহাসটা, এটার সাথে তো ইউনুস কানেক্টেড না। ইউনুস হলো আপনার দরিদ্র মানুষদের এক্সপ্লয়েট করে একটা জিনিস। দেখেন, আমি আবারও বলতে চাই, আমরা কি দেখেছি? আমরা শুধু হাসিনা আর ইউনুস দুইজনের মধ্যে তুলনা করি। দেখেন, শেখ হাসিনা এই যে বঙ্গভবনে জঙ্গিরা ঢুকে কি পেয়েছে? হাঁস পেয়েছে, মুরগি পেয়েছে, মাছ পেয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা সারা পৃথিবী চষে আসছে, বাংলাদেশের জন্য কাজ করছে। দিনের শেষে উনি কিন্তু এই হাঁস মুরগি ক্ষেত খামারে ফিরে গেছেন। আর এই কচুরলতি পাইছে, ইউনুস, কচুরলতি, ইউনুস কচুরলতি সারা নিয়ে জীবনে গেছে তো। হাঁস মুরগি ক্ষেত খামার এই গরিব মানুষের হাতে ধরিয়ে ছবি তুলে বিদেশ থেকে টাকা সংগ্রহ করে সেই টাকা কামিয়ে বিদেশে চলে গেছে লামিয়াকে বা কাউকে নিয়ে আপনার আনন্দ করার জন্য। বাংলাদেশের মানুষদের এই জিনিসগুলো আসলে আমাদের এই তথ্যগুলো পৌঁছানো দরকার, যে কাকে নামিয়ে তারা কাকে দেশটা কার হাতে তুলে দিল।